চান কিনা ইসলামী দলগুলোর কাছ থেকে, এই প্রশ্ন করার অধিকার তো আমার আছে। তার মানে তো আমি নাস্তিক না। অনলাইনে নারীদেরকে যেভাবে গালিগালাজ করা হচ্ছে সেটা আসলে নারীদেরকে এখান থেকে মানে গণমাধ্যমে যারা কাজ করছে, রাজনীতিতে যারা আসছে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য এক ধরনের একটা প্রচেষ্টা বলে আমি বলবো। কারণ একজন নারী যখন প্রশ্ন তোলে তখন তার প্রশ্ন যদি আমার জায়গা থেকে, আমি একজন সাংবাদিক, আমি যদি সাংবাদিক হিসেবে জানতে চাই যে আপনারা কি ইসলামী শরিয়া আইন কায়েম করতে চান কিনা ইসলামী দলগুলোর কাছ থেকে, এই প্রশ্ন করার অধিকার তো আমার আছে। তার মানে তো আমি নাস্তিক না। সেখানে আমাকে তখন বলা হয় ইসলামী বিদ্বেষ, নারী বিদ্বেষ, ইসলামী বিদ্বেষ এবং সে হচ্ছে নাস্তিক, ধর্ম বিদ্বেষ, এই ধরনের মন্তব্য এখানে করা হয়। এবং আরো হুমকি দেওয়া হয়, যে হুমকিগুলো একজন নারীকে ভালনারেবল করে তোলে, যে তাকে আসলে হত্যাযোগ্য এবং তাকে আক্রমণযোগ্য একজন ব্যক্তিতে পরিণত করছে, যেভাবে আমাদেরকে আমি আমার ক্ষেত্রে বলতে পারি যে ধরনের মন্তব্য করা হচ্ছে। তো এইটা অত্যন্ত দুঃখজনক যে এই ট্রেন্ডটা চালু হয়েছে, নারীদেরকে এইভাবে গালিগালাজ করা, তাদের চরিত্র হনন করা। শুধু নারী না, আমরা দেখছি যে আরো অন্য যারা আছেন, অনলাইন অ্যাক্টিভিস্ট আছেন, তাদেরও আমরা দেখছি চরিত্র হননের এক ধরনের ট্রেন্ড শুরু হয়েছে। তো 5 আগস্ট পরবর্তী সময়ে তো আমরা আসলে এরকম বাংলাদেশ দেখতে চাইনি যে আপনি কথা বলার স্বাধীনতা। এর আগে আমরা দেখেছি সরকারের সময়, পতিত শেখ হাসিনা সরকারের সময় কথা বললে বিভিন্ন এজেন্সি থেকে থ্রেট দিত, রাজনৈতিক নেতারা সেখানে নানান রকম তাদের নেতিবাচক ভূমিকা আমরা দেখেছি। কিন্তু এখন যেটা হচ্ছে, এখন হচ্ছে আপনার কথা যাতে বলতে না পারে এক ধরনের ফোবিয়া সৃষ্টির একটা প্রচেষ্টা চলছে। তো এটাতে এই জায়গা থেকে আমি বলবো যে যারা নারীরা কাজ করছেন তারা পিছিয়ে যেন না, প্রশ্ন করতে গিয়ে আপনারা ভয় পেয়ে যেন না, আপনারা প্রশ্ন করেন। আমি জানি এটা কতটা মারাত্মক, কতটা ঝুঁকিপূর্ণ এবং কতটুকু ভেঙে পড়তে পারে একজন নারী ভেতরে ভেতরে, যখন তাকে একটা প্রশ্ন করার জন্য শত শত মানুষ গালি দেয়, ট্যাগ করে করে গালি দেয়। এই নাস্তিককে কি করা উচিত, শুধুমাত্র একটি প্রশ্ন করার জন্য হয়তো এরকম গালি দিতে হতে পারে, অথচ আমরা মুসলিম এবং অপরাধ হচ্ছে একটাই, যে প্রশ্ন তোলা। তো এই একটি বিষয় যেটা আমি উল্লেখ করলাম। সুতরাং মাঠের বক্তব্যেও আশ্বস্ত হচ্ছে না, অনলাইনে যে নতুন ট্রেন্ড শুরু হয়েছে সেটা তো ভীষণ রকম ভয়ানক। এই জায়গা থেকে আমাদের মুক্ত হইতে হবে, সবাই একসাথে ফাইট করতে হবে। আমি একটি বিষয় একটু উল্লেখ করতে চাই। পিয়ার নিয়ে যেহেতু কথা হচ্ছে, পিয়ারের ব্যাপারে নিম্নকক্ষে পিয়ার তো প্রশ্নই আসে না। পিয়ার আসলে প্রশ্ন আসে না কি জন্য? কারণ হচ্ছে যে আপনারা মানে বিশেষ করে যারা এই দাবিটা সামনে এনেছে, জামাত এবং জামাতের সাথে ইসলামিক কতগুলো দল এই দাবিটা সামনে এনেছে, কিন্তু জামাত ইসলামের রাজনীতি আমরা যদি দেখি, একটি ক্যাডার বেস একটা পলিটিক্যাল পার্টি, সেই পার্টিতে তারা তাদের নেতা কর্মীদের দীর্ঘদিন ধরে প্রস্তুত করে আসছে যে কিভাবে সামনের দিনে পলিটিক্স হবে। যখন শেখ হাসিনার সাথে লড়াই করতে গিয়ে অনেক দলের অনেক নেতা কর্মী ঢালাওভাবে গ্রেফতার হয়ে গেছে, তখন আমরা দেখেছি যে জামাত ইসলাম এবং ছাত্র শিবিরের অনেক নেতাকর্মী তারা সুপ্ত হিসেবে রয়ে গেছে, সুপ্ত হিসেবে থেকে তারা প্রস্তুতি নিয়েছে। তো এই প্রস্তুতির পার্ট হিসেবে যদি আমি বলি যে জামাত ইসলামী যদি পিআরই চাইতো, তাহলে প্রস্তুতির পার্ট হিসেবে পিআর কি জিনিস তা সাধারণ মানুষ জানে না কেন, তার দলের নেতাকর্মী কেন জানে না? যখন তারা একটা সমাবেশ করলো পিআরের দাবিতে, তারা বিভিন্ন জায়গা থেকে কর্মীরা এসেছে, তাদের প্রশ্ন করা হয়েছে পিআর কি, বলে যে পিআরের দাবিতে এসেছে। পিআর কি? কেউ ওনাকে জিজ্ঞেস করেন, মানে সে জানেই না। তাহলে আপনি যদি এতদিন ধরে পিআর চান, তাহলে আপনি এটা আপনার নেতাকর্মীকেই কেন শেখান নেই যে পিআর কি জিনিস? আপনি সব শেখাতে পারলেন কিন্তু পিআর শেখাতে পারলেন না। তো সুতরাং এটা হচ্ছে, আমরা দেখছি যে নির্বাচনকে অনেকেই মনে করছে নির্বাচনকে পেছানোর জন্য এখন শেষ সময়ে এসে যে এই পিআরের দাবি সামনে এসেছে। উচ্চকক্ষেও পিআর নিয়ে আমার মনে হয় যে উচ্চকক্ষেও যদি পিআর পদ্ধতিতে যায় তাহলে একটা ইমব্যালেন্স হতে পারে নিম্নকক্ষের সাথে। সুতরাং এই বিষয়গুলো অবশ্যই ভাবার আছে। আরেকটি বিষয় আমি বলবো, সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে আওয়ামী লীগের শাসন আমলে যখন কিনা অনেকে কথা বলতেন এবং যখন অনেকে প্রশ্ন করতেন, তখন আওয়ামী লীগের যে এত এত অপকর্ম, সেই অপকর্ম নিয়ে যখন সমালোচনা করতেন, তখন সে তার নিরপেক্ষতা প্রমাণের জন্য খুঁজে বের করতো বিএনপির সময় কি ছিল, দু একটু অপরাধ যা ছিল সেটাই টেনে আনতো, বারবার সেটাই টেনে আনতো। তো এখন একটা এমন সময় হয়েছে যে নিরপেক্ষতা প্রমাণের জন্য আপনি যদি কিছু জেনুইন কোশ্চেন করেন, কারণ আমরা তো এখন কোশ্চেনগুলো সামনে আসছে, তাই না? এখন আওয়ামী লীগ যেহেতু নেই, সামনে
একটা রাজনৈতিক যে স্পেস খালি হয়েছে সেখানে আমরা দেখছি যে জামাত ইসলামী এবং ইসলামিক দলগুলো সামনে এগিয়ে আসে। সুতরাং তাদের রাজনৈতিক অবস্থান পরিষ্কার করতে হবে। আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমি জানতে চাই যে তারা আসলে কি করতে চায়। ছাত্র শিবির যে ইলেকশনটা করেছে সেটা ছাত্র শিবির করে নাই, সেটা করছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ডাকসু ইলেকশনে বিজয়ী হয়েছে, কিন্তু আমরা দেখলাম যে সেটাকে ছাত্র শিবিরের বিজয় হিসেবে ট্রিট করা হচ্ছে। আচ্ছা, সেটাই যদি ছাত্র শিবিরের রাজনীতি হয় তাহলে জামাত ইসলামীকে সেই রাজনীতিটা এন্ডোর্স করে কিনা, আই মিন তারা কি একটা নন হিজাবিকে সামনে পলিসি মেকার হিসেবে নিয়ে আসবে কিনা, বা তারা একটা নন মুসলিমকে সামনে পলিসি মেকার হিসেবে নিয়ে আসবে কিনা, এই প্রশ্নগুলো তো জেনুইন। এই প্রশ্নগুলো করার জন্য যদি আমাকে বলা হয় নাস্তিক, তাহলে তো আমরা আসলে সাংবাদিকতা করতে পারবো না। এই বাংলাদেশ তো আমরা 5 আগস্টের পরে